আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা গত ক্লাসে থার্ড লেসন হচ্ছিল আমাদের, তো আজকে আমাদের হবে ফোর্থ লেসন, কি ফাতিহা গুরুগৃহ সহজাত পদ্ধতি, এক ছকে সকল ভাষা শিক্ষা ইনশাআল্লাহ। এটা হলো আমাদের স্লোগান, কি ফাতিহা গুরুগৃহ সহজাত পদ্ধতি, এক ছকে সকল ভাষা শিক্ষা। তো ইনশাআল্লাহ আজকে চতুর্থ লেসন। তো চতুর্থ লেসন আমরা শিখবো যে আরবি বর্ণ লিখা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে চলেন। তো দেখেন, আমরা যদি বর্ণের দিকে তাকাই, যে আলিফ, তো আমি ধরেন এই আকৃতিটাকে আলিফ আকৃতি বর্ণ, এরকম একটা প্যাটার্ন করে নিলাম যে আলিফ আকৃতি বর্ণ। আলিফ অর্থাৎ যেন কলম, এই যে ধরেন একটা কলম, ওকে। আর ঠিক আলিফ এই কলম এরকম কমন আছে, আবার একটু কি যেন সুপের চামচ, আপনি যদি লিকুইড জাতীয় কিছু উঠাতে হয় তাহলে সুপের চামচটা যেরকম হয় সেরকম। তো আমি এই আকৃতিটা একটা নিলাম, কলম, কলম আবার একটু চামচের মতো, ওকে। এটা নিয়ে খেয়াল করেন তো কোন কোন বর্ণগুলো এটা দিয়ে হবে। আচ্ছা, আলিফ, আলিফ। তাহলে আমি এই যে এরকম আকৃতি দিয়ে, কলম আকৃতি দিয়ে কি আলিফ করলাম, এই দেখেন এই যে আলিফ। তো এখানে কথা হলো, এটা আপনি লেখার সুবিধার জন্য একদম সিম্পল। আমি শুধু একটা লাইন টেনে নেন, এইটাকে, এই লাইনটাকে আপনি ফ্লোর হিসেবে ব্যবহার করেন। ফ্লোর বুঝতে পেরেছেন তো? মেঝে, যে মেঝের উপরে আপনি হাঁটাচলা করেন, তাই না? মেঝের উপরে। তাহলে এই যে দেখেন আমি একটা দাগ দিয়েছি, তো এখানে মার্ক করেছি, লিখেছি কি ফ্লোর, মেঝে। মানে এই মেঝেটাকে রেফারেন্স লাইন ধরতে হবে, আর এটার রেফারেন্সে লেখাগুলো হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো যেমন ধরেন এই যে আমি কলম দিলাম, তারপর লাল কালি দিয়ে, এবার কালো কালি দিয়ে, ঘন কালি দিয়ে এটা ঢেকে দিলাম, এই যে আলিফ, বলে আলিফ। একইভাবে আমি এই আলিফ আকৃতির বা তা থা এরকম হয় না, তারপর হয় কোনটা বলেন? এই যে দেখেন এখানে আসেন সিন। এটা কোন আকৃতি হবে? এই যে সুপের চামচ, সুপ, ডাল জাতীয় জিনিস যেগুলো লিকুইড এগুলো সুপ বলতে পারেন। সুপের চামচ, দেখছেন এই শেপটা কমন, এসব কিছুর মধ্যে আছে, কিন্তু মাথাটা ভিন্ন। তাহলে সিন, এই সুপের চামচ আছে যোগ মাথা, হেড, ফেস। হ্যাঁ, তা আমি এটা আগে দিয়েছি, দেখেন এই যে এরকম সুপের চামচ। আমার রেফারেন্স লাইন থেকে নিচে আনবেন সোজা, স্ট্রেট, লাইক ইঞ্জিনিয়ারিং, ওকে। মেহরবানি করে বাঁকা তারা করবেন না। আমি এরকম দেখেছি যে অনেক পদ্ধতিতে ধরেন চকটা ধরলো, আলিফ দিবে, এত চমৎকার ভাবে দাগ টানে, একই চক দিয়ে এখানে চিকন, এখানে মোটা, ওইখানে আবার চিকন। মানে এত অপ্রয়োজনীয় কাজে এত মেধা খরচ করে দেন, আসল কাজের নামে সময়ে আর তার মেধা অবশিষ্ট থাকে না। ফরগেট অ্যাবাউট দোজ থিংস, ওকে। আপনি ইঞ্জিনিয়ারিং আসেন, স্ট্রেট ফরওয়ার্ড, সোজা, সোজা সবটা, ওকে। সোজা নামতেছেন, স্ট্রেট, ওকে। আসেন এবার কি সিন। তাই সিন কি হবে দেখেন, এই যে আমি রেফারেন্স লাইন, এই যে এখান থেকে এই যে এরকম হুক দিবেন, একটা, এই দুইটা, দেখছেন, এই যে এই সিন। এটা যদি আপনি একটু সুন্দর করে লেখেন তাহলে ইনশাআল্লাহ আরো সুন্দর হবে, হ্যাঁ, আশা করি ক্যামেরাতে দেখা যাচ্ছে। সিন। তাহলে সিন কি হবে দেখেন, এই যে একই ভাবে, এই যে দেখেন আপনি একটা হুক দেন, এই হুক দিলেন, এই যে দিলেন, এই যে হুক, এই দেখেন, এই দেখুন, এই সিন। তাহলে তিনটা মিষ্টি, বলেন কি, এই তিনটা ডট আছে, যাকে বাংলায় হয়তো নুক্তা বলবে, তিনটা মিষ্টি দিলেন, ঠিক আছে। সিন, শিন। তারপরে স, দেখেন স কি, এই যে দেখেন স। স আমি রেফারেন্স লাইনে আপনি কলমটা ধরবেন, কলমটা ধরে এই যে নিচে এইভাবে যাবেন, এইভাবে আসবে, এই আবার খেয়াল করেন, রেফারেন্স লাইনে কলমটা ধরবেন, উপরে চলে যাবে, এইভাবে ঘুরে আসবে, এই, ঠিক আছে। এই যে দেখেন এইখানে একটা কিন্তু হুক, তো এখানে একটা কি হুক তৈরি হলো, এটা হলো জিনিস, খেয়াল করার মতো জিনিস, ওকে। তাহলে স এর পরে কি লিখবেন? দ,
তো একইভাবে দেখেন এই যে রেফারেন্স লাইন কলমটা ধরলেন, ওকে, এই যে এরকম আসবে, এই যে এখানে হুক হুক মাথা উঠাবে, এই তারপর সুপের চামচ, এই যে ডট স দ, ওকে। আসেন তারপরে কি ত, এই দেখেন আমি কলম, কলম, ওকে, দেন এই যে যেন একটা ফুলের একটা পাপড়ি, ঠিক আছে, কত সিম্পল। ত আবার আসেন কলম, দেন কি এই যে ফুলের পাপড়ি, আমার হাত যেভাবে ঘুরছে ঠিক এভাবে খেয়াল করবেন। যখন আপনি নিজে খাতায় লিখবেন বা বাচ্চাদের লিখাবেন, আমার এরকম একটা শপথ আছে, ফাতিহা গুরু গৃহ লেখার শপথ, যে 3 আঙ্গুলে লিখবেন, বুঝেছেন? ধরেন এরকম ভাবে যদি হাতটাকে রাখেন, রেখে এই যে কলম এইভাবে, এই যে মধ্য আঙ্গুল আর যে তর্জনী এর মাঝে যে একটু একটা কড়া পরিমাণ ইয়ে আছে, এইখানে কলমটা দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে এভাবে ধরবে, বুঝছেন? এই যে তখন যখন এটা নাড়াচাড়া করবে তখন কি নড়বে শুধু 3 আঙ্গুল, অন্য কোনো আঙ্গুল নাড়াচাড়া করবে না, ঠিক আছে? এটা একটু খেয়াল করুন। এটা হয়তো ক্যামেরাতে দেখানো একটু মুশকিল, বাট 3 আঙ্গুলে লিখবে, আপনি মুঠো করবেন না। মুঠো করে যদি আপনি কলম এভাবে ধরবেন তাহলে আপনি পুরো কবজি ঘুরবে, এতে আপনার লেখা সুন্দর হবে না, লেখা স্পিড আসবে না। আপনি এভাবে 3 আঙ্গুলে ধরবেন, ওকে, তো আপনার ইয়া ঘুরবে কোথায়? আঙ্গুলে। আপনার কবজি আর ঘোরার প্রয়োজন হবে না, কলমটা থাকবে তর্জনী বরাবর, ওকে, এরকম, ঠিক আছে? তো লিখলাম তো, এবার কি লিখবেন বলেন? জ, যে কলম দিয়ে লিখবো, তাহলে এই যে কলম, এই যে কমন যে শেপটা এটা দিয়েছি, কলম দিলাম, এই যে একটা ফুলের পাপড়ি, একটা নুক্তা দিলাম, জ, হ্যাঁ, দেখেছেন কি সুন্দর? আমার নিজের কাছে সুন্দর লাগে, হ্যাঁ। তারপর আসেন আইন গইন ফা কফ কাফ এ কাফ, এটা দেখেন এই যে কলম, কলম বলতে পারেন কি, কলমের আরো একটু এক্সটেনশন দিলে কি সুপের চামচ হতে পারে, হ্যাঁ, বলেন এই যে দেখেন সুপের চামচ, লম্বা হ্যান্ডেল থেকে, তাই না? কাফ, তাহলে কাফের মধ্যে একটা ইংরেজি বর্ণ এস লিখে দিবেন, তাহলে এটা হবে কাফ। লাম কি বলেন? এই যে দেখেন কলম বাইরে সুপের চামচ, এইটাই লাম, দেখেন এইগুলো সোজা স্ট্রেট স্ট্রেট স্ট্রেট, লাম, বুঝে ফেললেন? তাইলে অর্থাৎ কলম এবং কলমের একটা ভেরিয়েশন, যে সুপের চামচ, যে লম্বা হ্যান্ডেল, এটা দিয়ে এই যে এতগুলো লেখা লিখলাম, দেখছেন কয়টা লিখলাম বলেন তো? 4 5 6 7 8 9, 9টা লিখেছি, একই শেপ থেকে, একই আকৃতি থেকে। তাহলে বলতে পারেন যে কলম আকৃতি, ফাতিহা গুরু গৃহ সহজাত মেথড, সহজাত পদ্ধতি, ফাতিহা গুরু গৃহ ন্যাচারাল মেথড। কি বলেছিলাম? যে আপনি শুধু মানুষ, শুধু এইটার কারণে যে কিছু আপনার গুণ হবে, এটা দিয়ে কাজ হবে, শুধু মাথাটাকে খাটান, এত কঠিন করার কোনো প্রয়োজন নাই, সিম্পল, হ্যাঁ। তাহলে এটা প্রথম আকৃতি, একটা আকৃতি দিয়ে, কলম আকৃতি দিয়ে কি করলেন? কলম বা আলিফ আকৃতি, কি 9টা লিখে ফেললেন, হ্যাঁ। সেকেন্ড আকৃতি কি হবে বলেন? ইতিমধ্যে আপনি বুঝে ফেলেছেন কি, বা অর্থাৎ থালা আকৃতি, যে খেয়াল করেন, বা অর্থাৎ থালা আকৃতি। থালা কিরকম? একটু ছড়ানো হয়, এই থালা আকৃতি দিয়ে দেখেন কতগুলো লিখবে, তো দেখেন এই যে বা থালা আকৃতি, এই যে এরকম কিভাবে লিখবো, এই যে একটা হুক একটা দিলাম, সোজা সোজা, আপনি মেহরবানি করে এদিকে বাঁকা, ওদিকে তারা, এদিকে হালকা লাইন, এদিকে তারা লাইন, এগুলো করতে যাবেন না, ওকে? বাহ, তা আমি এটা 2-3 বার দাগটা দিতে যে একটু ইয়ে হয়ে গেল, ওকে? বাহ, নিচে এক মিষ্টি, থালার নিচে এক মিষ্টি, তারপরে কি তা, দেখেন কি সোজা রেফারেন্স লাইনে আসলাম, তারপর রেফারেন্স বরাবর হাঁটলাম, এই দিলাম, উপরে 2 মিষ্টি, তা ঠিক একইভাবে সা এ এই উপরে 3 মিষ্টি, দেখেছেন? তাহলে বা দা হা, তারপর কি আসবে বলেন? ফা, এই যে ফা, আমি থালাটা দিব সোজা স্ট্রেট স্ট্রেট স্ট্রেট, এই যে মুখের মধ্যে একটা মাথা দিব, মস্তক, ওকে? তাহলে এখন দেখেন পুরোটা কেমনে, এই একটা মস্তক দিব, সোজা আসবো, এই দিব, দেখেছেন? ফা, ঠিক আছে? বুঝলেন? তাহলে একই কনসেপ্টে ফা
তারপরে কি একই কনসেপ্টে কি কফ, তাহলে আমি এটা নিচে লিখি, দেখেন এই যে ধরেন এই যে এরকম দিলেন, এই ঠিক আছে না, 2 নোক্তা। তবে ইয়াকে এরকম লিখবেন, আমি থালাটা দিব কোথায়, রেফারেন্স লাইন ঠিক নিচে, দেখেন এই যে নিচে দিয়ে এরকম দেন, রেফারেন্স লাইন নিচে দিয়েছেন, দিয়ে তারপরে এরকম একটা মাথা দিয়ে দিবেন, এই যে এখন এক টানে দেন, ইয়া নিচে 2 নোক্তা, বুঝেছেন, হয়ে গেল। তাহলে বা অর্থাৎ থালা আকৃতিতে কয়টা বর্ণ পেলেন, 1 2 3 4 5 6 6। ওকে ফাইন। তারপরে আকৃতি, থার্ড আকৃতি কি হতে পারে, ধরেন এই যে জিম আকৃতি। জিম কি একটা বাটি, যেরকম একটা গর্ত, গর্ত বাটির মধ্যে যেরকম একটা গর্তর মতো থাকে না, হ্যাঁ, যে আপনি তরকারিটা এখানে নিলেন, কারিটা, ওকে এরকম। তো আমি এটা নাম দিয়েছি কি বাটি আকৃতি, জিম অর্থাৎ কি বাটি আকৃতি। অলরাইট, আসেন এটা করবেন কিভাবে বলেন, এই যে আপনার রেফারেন্স লাইন, ওকে, তো আপনি এই যে এরকম দিবেন, সোজা রেফারেন্স লাইন বরাবর, প্যারালাল যাকে বলে, সমান্তরালে, হ্যাঁ দিবেন, এই যে একটা বাটি দিবেন, এই হ্যাঁ, এখানে খেয়াল করুন যাতে এই যে এই ধরনের একটা সেগমেন্টের মধ্যে যেন থাকে, ঠিক আছে, এরকম দিয়ে আপনি যদি এরকম নোক্তা দেন তাহলে কি হলো, জিম। তাহলে হা কিরকম, রেফারেন্স লাইন বরাবর হাঁটবেন, যে এই বাটি দিবেন, হ্যাঁ ওকে, এখানে কোনো নোক্তা নাই, এটা হলো হা। তারপর খা খ কিরকম হবে, এই যে এরকম উপরে এক নোক্তা, বুঝতে পারছেন, খ। ঠিক একই কনসেপ্টে, একই বাটিটা যেন কি ছোট, যেন বাচ্চারা যেরকম ওই আমাদের গ্রামে যেটাকে বলে কি চর্বি ভাতি খেলে, তাই না, বা জোলা ভাতি, আমরা মনে হয় ছোটবেলায় জোলা ভাতি বলতাম, ওকে, সে জোলা ভাতি, রাইট। এই যে দেখেন ডাল, লাল উপরে র, এই যে বাটিটা একটু ছড়ানো, র। যা রেফারেন্স লাইনের অল্প একটু উপর থেকে এসে এরকম, যা এই যে উপরে এই যে দেখেছেন। তাহলে সবগুলো বর্ণ লিখে ফেলছি, ওকে। ও এখানে আরো তো বাকি রয়েছে, তাই না বলেন, কোথায় বাকি রয়েছে, মজা হলো এই যে বা আকৃতি দিয়ে কি নুন বাকি রয়েছে, কি বলেন, নুন, এই যে নুন, নুন। তাহলে আমাকে থালাটা কি হবে, ছোট, এই যে থালাটা ছোট দিয়ে উপরে এক নোক্তা, নুন, ঠিক আছে, ইনশাআল্লাহ মাঝে একটা বাদ পড়ে গেছে, অলরাইট। ঠিক একই ভাবে আর কোথায় কি বাদ পড়েছে বলেন, ওকে, আমরা এখন বাটি কনসেপ্টে আছি, দেখেন আইন গয় একই ভাবে লিখবো, তাই না, যেমন বাটিটা দিলাম, আইন কি আমি রেফারেন্স লাইন হলো, তাহলে আইন এই যে এরকম দিলাম, এরকম দিয়ে এই দেখেন বাটি, দেখছেন। তাহলে গয় কি হবে, রেফারেন্স লাইনের উপরে কলম ধরে যে এরকম দিবেন, এই এরকম দিবেন, বুঝছেন, আইন গয়, তাই না, হয়ে গেল, বাস আলহামদুলিল্লাহ। আর বাদ রয়েছে কি, শুধু বাদ রয়েছে কি যে হা আর হামজা। তাহলে হা কি বলা যায়, এটা নিচে নিচে একটা আকৃতি, এটা বিবিধ বলতে পারেন, হ্যাঁ বিবিধ বলেন, কি বলবেন, যে হা, যে প্রথমে আপনি এভাবে দিবেন, এক লিখবেন, এই যে এক এক লিখলেন, লিখে এই দিয়ে দিবেন, হ্যাঁ দেখেন এই যে এক লিখবেন, এক 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 লিখে আবার এটা উল্টে দিবেন, ওকে। হ্যাঁ, আর হামজা এই যে রেফারেন্স লাইনের উপরে এরকম একটা ছোট গর্ত করবেন, তারপরে 2 উল্টা 2, কি বলেন, উল্টা 2 হামজা। তো এই দুইটাকে আমি মিসেলেনিয়াস দলে ফেলে দিলাম, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, 29টা বর্ণ যে লিখে ফেললাম, বেসিক্যালি মাত্র 3টা আকৃতি দিয়ে। তো আমি আশা করব এটা আপনারা বাসায়, হ্যাঁ, বা কোনো সাদা খাতায়, সাদা কাগজে শুধু একটা রেফারেন্স লাইন টানবেন স্কেল দিয়ে, ওটাকে রেফারেন্স লাইন ধরবেন কি বললাম, ফ্লো ধরে যা বলেছি এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড। তাহলে এটা হলো এককভাবে আপনি বর্ণগুলো কিভাবে লিখবেন, তাই না বলেন। এখন আসেন, এখন যদি আপনি টেনে লিখেন তাহলে কি অবস্থা দাঁড়াবে,
বর্ণটা যদি টেনে লেখার মধ্যে থাকে তাহলে কি হবে? ওকে, তাহলে দেখেন তো তাহলে কি হবে? ওকে, আমি তাহলে এরকম মাঝে একটা জিনিস মুছে দিই। হ্যাঁ, একটা মুছে দিয়ে ইনশাআল্লাহ এইখানে আপনাকে দেখানোর চেষ্টা করি। তাহলে আসেন আলিফ। আলিফ বর্ণটা যদি টেনে লিখেন তাহলে এটা শব্দের শুরুতে এটা একই থাকবে, কোন রকমের থাকবে না। আলিফ যদি মাঝে থাকে তাহলে এরকম ডান দিক থেকে হাত থাকবে, খেয়াল করেন। ওকে, যদি শেষে থাকে তাহলেও ডান দিক থেকে হাত থাকবে। কি হলো? আলিফ। আলিফের বিভিন্ন রূপ, এটা কি শুরুতে, মাঝে, শেষে। তাহলে আমি এটা একটু লিখে দিই শুরুতে, কারণ সবকিছু একই কনসেপ্ট হবে। শুরুতে, হ্যাঁ, এটা কি বলেন? মাঝে। এটা কি বলেন? শেষে, শব্দের শেষে। ঠিক আছে, শুরুতে, মাঝে, শেষে। এখন আলিফের সাথে যেটা আপনি কনফিউজ করবেন সেটা হলো কি? লাম। সেটা কি বলেন? লাম। তো সেই জন্য লামটা এটার পাশাপাশি লিখবো। দেখুন লাম একলা একলা কিভাবে লেখে? এই যে কলম দিয়েছেন, কলম, এই সুপের চামচ, লাম, ঠিক না? দেখুন লামটা আপনি কিভাবে টেনে লেখার সময় কিভাবে থাকবে? শুরুতে কিভাবে থাকবে বলেন? এই দেখুন শুরুতে এরকম থাকবে, এরকম আসলো, মাঝে এরকম আসলো, শেষে এই দেখছেন এরকম থাকবে। এই যে দেখেন আমি লিখে এই আঙ্গুল দিয়ে কেটে দিলাম, ঠিক আছে? তাহলে এটা হলো লাম। শুরুতে দেখছেন কোথায়? বাম দিকে হ্যান্ডেল আছে। লাম যদি মাঝে হয় তাহলে দুই দিকেই দুই হাত প্রসারিত, দুই হাত ছড়ানো আছে, খেয়াল করেন যে এরকম যাবে। ওকে, তারপরে যদি শেষে হয় তাহলে এই যে দেখেন শুধু ডান দিক থেকে একটা হাত এসেছে, লাম, ঠিক আছে না? ভেরি গুড। তাহলে এটা হলো লাম। ওকে, আচ্ছা, এইবার তারপরে কি লিখবো বলেন? আলিফ লিখলাম, এর সাথে যেহেতু লামের কনফিউশন হবে সেজন্য লামটা লিখে দিলাম। এবার কি লিখবো? এই যে বা, এটা দিয়ে। বা তো খুবই মজার জিনিস। বা কি বলেন? এই বা আকৃতি, থালা আকৃতি, এটা খুবই মজার জিনিস। এটা একটু আমি মুছে ফেলি। হ্যাঁ, মুছে ফেলে আসেন লিখি। এটা খুব সিম্পল, সবচেয়ে বেশি সিম্পল হলো এটা। তাহলে বা লিখবো। তাহলে ধরেন এই যে বা, এই বর্ণটা লিখলাম। ওকে, বা, হ্যাঁ, বা সমান শব্দের শুরুতে শুধু এই যে হুকটা থাকবে, তাই না? হুক, এই হুকটা দিলাম। এই যে বা, মাঝে, এই দেখেন শেষে। ওকে, তাহলে এই যে নিচে এক নোক্তা, এক নোক্তা, এক নোক্তা। এই যে দেখেন আমি এই যে দেখেন, তাইলে আপনার পক্ষে বুঝতে সুবিধা, ঠিক আছে? তাহলে শুধু একটা হুক দেখবেন আর নিচে এক ফোঁটা দেখবেন, তাইলে বুঝবেন এটা কি হয়েছে? বা হয়েছে, ঠিক আছে না? ইনশাআল্লাহ একই কনসেপ্টে। তাহলে তা কিভাবে হবে? একইভাবে লিখবেন। আমি তাইলে এটা দিয়ে ধরেন যে তা লিখে দিই। হ্যাঁ, তা, ঠিক আছে, তা। তাহলে কি হবে? সমান। তাহলে এটা আপনি বুঝে গেছেন, আমি ধরে নিব। অলরাইট, এই বোর্ডে আমার একটা অসুবিধা হচ্ছে, দেখেন হুক, 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 ঠিক আছে? তাহলে যে দুই নোক্তা, এই যে দুই নোক্তা, এই যে মুছে দিলাম, এই মুছে দিলাম, দেখেছেন? তা, তাহলে এখন বা আকৃতি স্পষ্ট হয়ে গেল। এখন শুধু কি আপনি নুক্তার বদল করেন। তা যদি সা হয় তাহলে কি হবে বলেন? এই যে সা, এই যে তিন নুক্তা, তিন ডট, তিন মিষ্টি, তিন মিষ্টি, দেখছেন? সা, সা। তারপরে কি ছিল বলেন? তারপর ধরেন যে ফা। তাহলে ফা কি হবে? খুবই সিম্পল। একইভাবে আপনি যদি ফা লিখে এটাকে লিখি, কি বলেন? যে আপনি যদি এখানে মাথাটা দিয়ে দেন, হেডটা দিয়ে দেন, দেখেছেন? এরকম ভাবে এসে এরকম ভাবে শুধু হেড দিয়ে দেন, এরকম ভাবে এসে এরকম শুধু হেড দিয়ে দেন, যে ফা, ঠিক আছে না? তাহলে কি হয়ে যাবে? যেটা মুছে দেন। তাহলে আপনি এই হেড দেখে, মাথা দেখে তাকে চিনবেন, এবং নুক্তা দেখে, এক নুক্তা, ঠিক আছে? তাহলে বায়ের ক্ষেত্রে শুধু হুক থাকে আর নিচে একটা নুক্তা থাকে, আর ফায়ের ক্ষেত্রে কি হেড থাকে, মস্তক থাকে, মাথা, এবং উপরে একটা নুক্তা থাকে। বুঝলেন না? বুঝতে পেরেছি। তাহলে কফ কি হবে বলেন? এই যেমন কফ। তাহলে কফ এই যে একই কনসেপ্টে দুই নুক্তা দিয়ে দিবেন।
তাই না? তাহলে আমি এটা মুছে দিই। এই যে দেখেন কফ লিখলাম, এই যে এরকম, এই যে কফ, কফ দেখছেন? একইভাবে এই যে কফ এরকম ভাবে লিখেছি, এই যে এরকম ভাবে লিখেছি, এই যে বিনুক্তা কফ। মাশাআল্লাহ। তাহলে নুন, আরে নুন তো সহজ, তাই না? যে বা শুধু এটা ডটটা কি উপরে, তাহলে নুন হয়তো আমি এখানে লিখি, কি বলেন? তাহলে নুন যদি লিখি, তাহলে লিখলাম, এই যে দেখেন নুন, নুন তাহলে সমান কি হবে? এই যে নুন, নুন, এই নুন, এই নুন, 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 না? এই দেখেন এই উপরে নুক্তা, এক নুক্তা। তাহলে এটা হয়ে গেল ইয়া। তাহলে ইয়া বায়ের মতো, জাস্ট কি শুধু নিচে দুই নুক্তা। এই যে নুন থেকেও লিখতে পারি, তাই না? এই যে এটা যদি ইয়া হইতো, এই যে এটা মুছে দেয়, ওকে? এই দেখেন ইয়া, এই যে আমি এই যে এরকম ইয়া হয়ে গেল, ইয়া দুই নুক্তা নিচে, তাই না? তাহলে আমি এরকম লিখে জাস্ট নুক্তাটা মুছে দিয়ে যদি এরকম এরকম, আর শেষের অংশটা কি হবে? এটা চলে যাবে, থালাটা কোথায় চলে যাওয়ার কথা? নিচে, বুঝছেন? ইয়া, ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে ইয়া লিখে ফেললাম। এখন আর রইল কি বলেন? যে বাটি আকৃতি, যে জিম হা খ, এটা তো খুব মজা। এটা কি? এটা খুব মজা। তাহলে এটা মুছে ফেলি। তাহলে এটা লিখবেন কিভাবে বলেন তো? এই যে দেখেন, আমি যদি এটার মাথা হলো কি, এটা চিনবেন মাথা দিয়ে। আমি যদি এখানে একটু প্যাটটাকে একটু কেটে দিই, বুঝছেন? এই মাথা, শুধু এই অংশটা দেখে বুঝবেন, এই শেপটা দেখে। তাহলে কি আমার রেফারেন্স লাইন টানলো, থাকলো, আমি এই যে এরকম দিলাম, এরকম, ওকে? তারপরে মাথায় একটু কি করে দিলাম, একটু আংটা দিয়ে দিলাম। ঠিক এইভাবে দিয়ে দেখেন এরকম ভাবে আসলাম রেফারেন্স লাইনে। তবে শেষেরটা হবে পুরো রেখাটা, ওকে ইনশাআল্লাহ। এই দেখেন, বুঝছেন? তাহলে জিম কিরকম হবে বলেন? জিম এই যে এরকম দিলাম, এই শেপটা হলো মূল জিনিস, চেনার উপায়। আর নিচে, এটা নিচে একটা নুক্তা দিন, এটা হবে কি জিম। আর তাহলে হা কি হবে? এই একই জিনিস দিবেন, কি করবেন? এইটা নাই, নুক্তা নাই। তাহলে খ কি হবে? একই জিনিস দিবেন, উপরে একটা নুক্তা দিবেন। হইল কিনা বলেন? তাহলে হইল জিম হা খ, হয়ে গেল। মাশাআল্লাহ। তাহলে বাকি যে ছিল দাল, রাল, র, জা, এটা শব্দের শুরুতে, মাঝে, শেষে কোনো পরিবর্তন নাই, ওকে? সেজন্য এটা লেখলাম না। এবার আসেন কি আইন গয়ন। আইন গয়ন বুঝার আছে, আইন। তাহলে আইনটা বুঝার আছে কি? আমি আইনটা লিখে দিলে তো আপনি গয়নটা পেয়ে যাবেন। তাহলে গয়নটা মুছে ফেলুন, ওকে? মুছে ফেললাম, আইন লিখেছি, লিখছেন না? ওকে, লিখেছেন। তো আইন এই যে এরকম লিখেছি, এই যে রেফারেন্স লাইনের উপরে, তারপর এই যে বাটি দিলাম, তাই না? এই যে বাটি। এখন সমান লেখার সমান, শুধু হুকটা থাকবে, দেখেন শুধু মস্তক অংশ, মাথাটা থাকবে। আইন আসলেন, শুরুতে আসলেন, তারপর এসে কি সোজা দিয়ে যাবেন এরকম। এই দেখেন, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। এই সোজা আসবে, এই 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 দেখছেন? আইন, ওকে? আইন। তাহলে গয়ন কি হবে? শুধু উপরে ডট দিয়ে দেবে, স্ট্রেট। মেহরবানি করে এটাকে ইঞ্জিনিয়ারিং বুদ্ধিতে আসে, সোজা সবটা দেন, স্ট্রেট। বেশি পেঁচাতে যে কোনো লাভ হবে না আপনার। ইনশাআল্লাহ। এটা আবার লিখে দেই, আইন। তো দেখেন, এই দেখেন আমি শুরুতে কি হলো, এই দেখেন আইন, মাঝে এই যে কলম আসতেছে, এই বাঁকা হয়ে, এই দেখছেন আইন, এই কলম বাঁকা হয়ে, এই। তাহলে আইন আর গয়ন হলো, দেখছেন সোজা হলো না? এই যে মুছে দেন, এই এরকম দেখতে পাবেন আপনি লেখায়, যেরকম মাথার অংশ দেখবেন আর একটা নুক্তা দেখবেন, তাহলে বুঝে যাবেন যে আইন আর গয়ন। ঠিক আছে ইনশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আইন গাইনটা জরুরি ছিল। এবার আসেন যে হাটা জরুরি, আর হামজার কোনো পরিবর্তন নাই, এই জন্য হামজা মুছে দিলাম, ওকে? তাহলে হাটা ভীষণ ক্রিটিক্যাল।
তাহলে হা টেনে লেখার সময় কিভাবে হবে? হা সমান শুরুতে লেখার সময় শব্দের শুরুতে যদি হা আসে তাহলে এরকম হবে এক লিখবেন, এই দেখছেন এক, এই যে এক, এই এরকম এক আসলেন কে রেফারেন্স লাইন বরাবর আসেন, তারপর নিচে নামাই দিবেন কলমটাকে এরকম হা, তারপর শেষে ঠিক হবে এরকম, দেখছেন এই এই, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হলো হা। ওকে, তাহলে হাটা আমি আবার লিখি, খেয়াল করে এই দেখেন প্রথমে দিলাম কি এক, এই যে এক, এই দেখছেন, তারপর কলম এই নিচে এই দেখছেন, তারপরে এই 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 এই, ঠিক এইটাই লিখবেন মেহরবানি করে। হা কিন্তু কেউ ঠিকঠাক লেখে না, সে আন্দাজে একটা পেঁচাপেচি করে কি যেন একটা লেখে, কিছু বোঝা যায় না, কিছু বোঝা যায় না যেটা, এটাই যেন হা, এরকম একটা লেখার স্টাইল চলে আসছে। বাট দ্যাটস নট দ্য কেস, আপনি সুনির্দিষ্ট এইভাবে লিখবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কি পেয়ে ফেললাম আজকে? আজকে অতি চমৎকার ক্লাস হলো যে আমি লিখে ফেললাম আলিফ থেকে ইয়া, এই বর্ণগুলা একলা একলা লিখে ফেললাম, তবে এটা টেনে লেখার সময় কেমন আসবে এটাও লিখে ফেললাম, ঠিক আছে না? হ্যাঁ, লিখে ফেলেছি। এমনকি এখানে যে দুইটা বর্ণের ঝামেলা হবে আলিফ এবং লাম, এটাও পাশাপাশি লিখে দেখিয়েছি। ওকে, আচ্ছা, আর কোথায় ঝামেলা হবে বলেন? আরেকটা মজার জিনিস তো বাকি রয়ে গেল, সেটা কিসে বলেন তো দেখি? মিম আর স। মিম আর কি স, ওই স লেখাটা তো লিখি নাই, স লিখতে হবে, ঠিক আছে? স আর মিম লিখতে হবে। তাহলে আমি এই অংশটা মুছে দিই, কি বলেন? এই অংশটা মুছে দিয়ে এই অংশটা মুছে দিয়ে আসেন। ওকে, তাহলে মিম কিভাবে লিখবো আসেন। তো আমার রেফারেন্স লাইন আছে, রেফারেন্স লাইন, আমি রেফারেন্স লাইন একটু কষ্ট করে যেহেতু মুছে গেছে সেজন্য আবার একটু টেনে নিই, হ্যাঁ, নাহলে আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, আমি স্কেলটা ধরে নিলাম, এই যে রেফারেন্স লাইনটা দিয়ে নিলাম, অলরাইট, দিয়ে নিয়ে হ্যাঁ, যে এটাকে আমি কি বলেছি, এটাকে আপনি ফ্লোর হিসেবে ব্যবহার করবেন। ফ্লোর মানে এটার উপরে, ফ্লোরের উপরে যেরকম মানুষ আমরা হাঁটাচলা করি এরকম। হ্যাঁ, ওকে, তাহলে আসেন কি লিখবো এবার? স লিখবো আর মিম লিখবো, স। তাহলে স আসেন, স কিভাবে? এটা একলা লেখার সময় বলেছিলাম, এই যে এরকম, এই যে আসছে, এই যে হুক দিয়েছে, দেখছেন এরকম কিউট স। ওকে, ঠিক আছে না? তো টেনে লেখার সময় কি হবে এক্স্যাক্টলি? তাই বুঝতে পারছেন, মাথাটা থাকবে, এই লেজ চলে যাবে, লেজ চলে যাবে, এই যে এই দেখছেন এই স, এই কলম ধরে রাখছি, এই দেখেন এই স, কলম ধরে রাখছি, এই দেখেন, বুঝছেন? এই স। আর দ হলে কি করবেন? জাস্ট একটা ডট দিয়ে দিবেন, তাই না বলেন? তো মেহরবানি করে আমার ভিডিওকে থামিয়ে পিছনে যে আবার দেখবেন। ওকে, তো আমি এটা আবার লিখি, খেয়াল করে এই দেখেন, এই যে এরকম হলেও এই যে মাথা উঠলো, মাথা উঠছে কিনা বলেন? আসছে, এই যে মাথা উঠেছে, এই উঠেছে, এই দেখেন, এই না, এই দেখছেন? সুন্দর। তাহলে স আর দ ডট দিলাম, ঠিক আছে না? তাহলে হলো স আর দ। এবার কি লিখবো বলেন? এবার লিখবো কি? মিম। ঠিক আছে, তাহলে মিম লেখার জন্য আমি আরেকটা লাইন দিয়ে নিই এখানে পাশাপাশি। হ্যাঁ, ঠিক আছে, এখানে দিয়ে নিই, অলরাইট, মাঝে, হ্যাঁ, এখানে দিয়ে নিলাম একটা লাইন। ওকে, আই উইশ আমার বোর্ডটা আরো বড় হতো, তাহলে কোনো কিছু মুছতে হতো না। বোর্ডটা যেহেতু একটু ছোট, তাহলে সে মিম, মিম যেন একলা একলা কিভাবে লিখেছি বলেন? এই মিম আপনি রেফারেন্স লাইনের উপর কলম ধরে রেফারেন্স লাইন বরাবর হাঁটবেন, হেঁটে এই উল্টে দিবেন, এই মিম সমান। এখন এটা টেনে লেখার সময় প্রথমে যদি থাকে এই যে মিম, দেখছেন এই যে মিম, এই যে মিম, দেখছেন? হ্যাঁ, তাহলে মিম আর সয়ের মধ্যে পার্থক্য হলো, দেখেন মিমের মধ্যে কোনো এই ধরনের হুক নাই, হ্যাঁ, আর সয়া বা দয়ের মধ্যে হুক আছে। তাহলে আমি মিম আবার লিখি, খেয়াল করে এই দেখেন মিম, এই যে এইভাবে ইয়া বরাবর হাঁটলাম, এই যে উল্টে আসলাম, এইরকম, এই এরকম, হ্যাঁ। আই হোপ মিম আর স আপনি পাশাপাশি রেখে লিখবেন এবং খেয়াল করবেন। আর আলিফ এবং লাম
এটা আপনি পাশাপাশি রেখে খেয়াল করবেন, এইখানে আপনার ভুল হবেই। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমি চেষ্টা করে থাকি যে প্রচলিত পড়াশোনার মধ্যে যেখানে আপনার ভুল হয় এটা খেয়াল করতে। ওকে ইনশাআল্লাহ? ওয়েল, এই যে দেখেন আমার ছেলে ওমর ইব্রাহিম বিন আনিস ইব্রাহিম উঠে গেছে। তাহলে আমার ক্লাস শেষ কিন্তু বলে দিলাম। হ্যাঁ, আর এমনিতেও ক্লাস শেষ। আপনি ভাববেন না যে আমার ছেলে উঠে গেছে সেই জন্য ক্লাস শেষ। ক্লাস এমনিতেও শেষ, আর আমার ছেলে উঠে গেছে এই কারণেও শেষ। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন এবং আমাদের কোরআন শিক্ষা অর্থাৎ আরবি শিক্ষাকে এরকম সহজ করে দেন। হ্যাঁ, এবং আপনারা ইনশাআল্লাহ নিজ দায়িত্বে এত সহজে আরবি তথা কোরআন শেখা যায় আমি দুনিয়ার কোথাও এরকম দেখি নাই। আমি আর আমার এটা নিজের কৌশল বলে বলছি না, আমি বলছি দ্যাটস দ্য ট্রুথ, যে এর চেয়ে সহজ কোনো উপায় নেই। তো আপনি মেহরবানি করে আপনার বন্ধু বান্ধবদের জানাবেন, তারা যেন আমার ফেসবুক এবং ইউটিউব যাতে আসে। শুধু আপনি যদি কিওয়ার্ডটা লেখেন ফাতিহা গুরু, তাহলে পেয়ে যাবেন। ফাতিহা ওয়ান ওয়ার্ড, কোনো দিবেন না, ফাতিহা গুরু, GURU গুরু, এটা যদি লেখেন তাহলে সার্চ এসে যাবে ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গায়। তাহলে ফাতিহা গুরু ওয়ান ওয়ার্ড, নো স্পেস। তাহলে আমি আশা করি ওইখানে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং উৎসাহসূচক দুই একটা কথা লিখবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।